হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশনের উপরে আজকে আমরা একটি মজার টিউটোরিয়াল দেখব এবং এই টিউটোরিয়াল থেকে আমরা খুব দ্রুত অর্থাৎ ম্যাজিক্যালি কিভাবে প্রিপোজিশন শেখা যায় রিদমিক্যালি অর্থাৎ কবিতার ছন্দের তালে তালে তা আমরা দেখব। প্রিপোজিশনের ব্যবহার ভুল করার কারণে খুব সহজ সেন্টেন্সও আমরা ভুল করে থাকি। যেসব ইম্পর্টেন্ট প্রিপোজিশন আমাদের পরীক্ষা খাতা কিংবা বাস্তব জীবনে কাজে লাগে সেই সব প্রিপোজিশন নিয়ে আমাদের আজ ক্ষুদ্র আয়োজন। এই টিউটোরিয়ালটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এসেনশিয়াল যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। শহর নগর প্রদেশ দেশ কোনো কিছুর মধ্যে বোঝালেও বেশ, ইন বসাবো এদের আগে এখানে কিন্তু নয়কো শেষ। অর্থাৎ আমরা সিটি, টাউন, স্টেট, কান্ট্রি, দ্য ব্যাগ, হোল, ট্রেন এরকম যে কোনো বস্তুর মধ্যে বোঝাতে আমরা প্রিপোজিশন হিসেবে ইন বসিয়ে থাকি, যেমন ইন সিটি, ইন টাউন, ইন দ্য স্টেট, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, ইন অস্ট্রেলিয়া, ইন দ্য ব্যাগ, ইন দ্য হোল, ইন দ্য ট্রেন এরকম আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখুন, শহর নগর প্রদেশ দেশ অথবা কোনো বস্তু থাকলে সেই বস্তুর মধ্যে বোঝাতে আমাদের প্রিপোজিশন ইন বসাতে হবে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বাস করি। দেখুন, ঢাকা একটা সিটি, এই সিটির পূর্বে অর্থাৎ ঢাকার পূর্বে আমরা ইন ব্যবহার করেছি প্রিপোজিশন। সুস্মিতা লিভস ইন ফরিদপুর, ফরিদপুর হচ্ছে একটা টাউন, এই টাউনের পূর্বে আমরা প্রিপোজিশন ইন বসিয়েছি। আকাশ লিভস ইন ক্যালিফোর্নিয়া, আকাশ ক্যালিফোর্নিয়ায় বসবাস করে। ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি স্টেট, তাহলে এই স্টেট বা প্রভিন্সের পূর্বে আমরা ইন বসিয়েছি। দে লিভ ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে একটি দেশ, তারাও অস্ট্রেলিয়াতে বসবাস করে। অথবা দে লিভ ইন বাংলাদেশ, দে লিভ ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এরকম যে কোনো দেশের পূর্বে আমরা ইন বসিয়ে থাকি। দেয়ার আর মেনি থিংস ইন দ্য ব্যাগ, ওই ব্যাগের মধ্যে অনেক জিনিস রয়েছে, তাহলে ওই ব্যাগের পূর্বে আমরা ইন বসিয়েছি। দেয়ার ওয়ার ফিউ প্যাসেঞ্জার্স ইন দ্য ট্রেন, ওই ট্রেনে কত প্যাসেঞ্জার রয়েছে, তাহলে ট্রেনের মধ্যে রয়েছে, এই জন্যই ট্রেনের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করেছি। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কোনো কিছুর মধ্যে বোঝাতেও আমরা ইন ব্যবহার করে থাকি। এরপর আমরা পরেরটিতে চলে যাই। সপ্তাহ, মাস, ঋতু, বছর, দশক, শতাব্দী আর যুগ এদের আগে ইন বসাতে করবে না বুক ধুক ধুক। আবার দেখে নিন, সপ্তাহ, মাস, ঋতু, বছর, দশক, শতাব্দী আর যুগ এদের আগে ইন বসাতে করবে না বুক ধুক ধুক। অর্থাৎ এইসব আইটেমের পূর্বে ইন বসাতে আমাদের কোনো কনফিউশন থাকা চলবে না। যেমন দেখুন, ইন উইক অর্থাৎ এই সপ্তাহের আগে আমরা ইন বসিয়ে থাকি। ইন মান্থ, মান্থ অর্থাৎ মাসের পূর্বে আমরা ইন বসাই। ইন সিজন অর্থাৎ সামার, উইন্টার এসব সিজনের পূর্বে আমরা ইন বসিয়ে থাকি। ইয়ার, ইয়ারের পূর্বে অর্থাৎ 2021 অথবা 2010 এরকম যে কোনো সালের পূর্বে আমরা ইন বসিয়ে থাকি। ডিকেডের পূর্বে অর্থাৎ দশকের পূর্বে আমরা ইন বসাই। আবার সেঞ্চুরি, শতাব্দী, গত শতাব্দী অথবা 18 সাল এরকম কোনো শতাব্দী, এরকম যে কোনো শতাব্দীর পূর্বে আমরা ইন বসিয়ে থাকি। আবার এইজ, স্টোন এইজ, আইস এইজ এইসব এইজের পূর্বে আমরা ইন বসিয়ে থাকি। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে এবার দেখে নেই। হি কামস হিয়ার ইন এভরি উইক, সে এখানে প্রতি সপ্তাহে আসে। তাহলে দেখুন তো, এভরি উইক এটা তো উইক, সপ্তাহ, তাহলে আমরা তো সপ্তাহ, মাস, বছর এর পূর্বে ইন বসাবই। সুতরাং এভরি উইক, এই উইকের পূর্বে আমরা কিন্তু ইন বসিয়ে দিয়েছি। হার বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে মাস, যে কোনো মাস, বছর, সপ্তাহ এগুলো পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে ইন বসাই। এখানেও ঠিক আমরা তাই করেছি। মাই ফ্রেন্ড ভিজিটস আস ইন উইন্টার, আমার বন্ধু আমাদেরকে উইন্টার সিজনে দেখতে আসে। তাহলে উইন্টার হচ্ছে একটা সিজন, এরকম সামার সিজন, উইন্টার সিজন, স্প্রিং সিজন এসব সিজনের পূর্বে আমরা সাধারণত প্রিপোজিশন ইন বসিয়ে থাকি। আমরা এখানে তাই করেছি। দ্য ওল্ড ম্যান ডাইড ইন 2014, বৃদ্ধ লোকটি 2014 সালে মারা গিয়েছিল। 2014 সাল অর্থাৎ বছর, এই সাল বা বছরের পূর্বে আমরা সাধারণত ইন বসাই। জার্মান ওয়াজ রিইউনাইটেড ইন দ্য 80s, জার্মানি পুনর্বার একত্রিত হয়েছিল 80-র দশকে। 80-র দশক, 70-র দশক, 50-এর দশক এরকম কোনো দশক বা ডিকেড বোঝাতে তার পূর্বে আমরা কিন্তু ইন বসাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাপেন্ড ইন দ্য লাস্ট সেঞ্চুরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল গত শতাব্দীতে। তাহলে সেঞ্চুরি বা শতাব্দী বোঝাতে আমরা তার পূর্বে কিন্তু প্রিপোজিশন হিসেবে ইন বসাই। আমরা তাই করেছি। Those animals existed in the Stone Age, ওই প্রাণীগুলো
স্টোন এইজে বিদ্যমান ছিল, তাহলে বরফের যুগ, পাথরের যুগ, এরকম যে কোনো এইজের পূর্বেই আমরা ইন বসাই থাকি। তাহলে আমাদের এই কবিতার ছন্দটি একটু মনে রাখুন। সপ্তাহ, মাস, ঋতু, বছর, দশক, শতাব্দী আর যুগ, এদের আগে ইন বসাতে করবে না বুক ধুক ধুক। এইসব আইটেমের পূর্বে ইন বসাতে আমাদের বুক ধুক ধুক করবে না, অর্থাৎ এখানে কোনো কনফিউশন থাকবে না। আমরা পরেরটিতে চলে যাই। স্বল্প প্রভাত, স্বল্প দুপুর, স্বল্প গোধূলি রাত, এদের আগে এট না দিলে যাবে মোদের জাত। অর্থাৎ লক্ষ্য করুন, এট ডন, ডন হচ্ছে স্বল্প প্রভাত মানে সকাল, এট নুন, নুন হচ্ছে স্বল্প দুপুর, এই জন্য আমরা এট নুন বসাবো। এট ডাস্ক, স্বল্প গোধূলি, গোধূলি বেলাটা খুব স্বল্প সময় হয়, সেই কারণে আমরা এটার পূর্বে এট বসাবো, অর্থাৎ ডাস্কের পূর্বে এট বসাবো। এট নাইট, রাতের পূর্বে এট বসে। তবে এখানে লক্ষণীয় ইন দ্য মর্নিং, আবার ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, বিকেলবেলা বিশাল টাইম যখন বোঝায়, সকালবেলা বিশাল টাইম যখন বোঝায়, তখন কিন্তু ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন এরকম বসে। তবে এখানে কিন্তু ছন্দে বলা আছে স্বল্প প্রভাত অর্থাৎ ডন বুঝালে পারে, স্বল্প দুপুর অর্থাৎ নুন বুঝালে অর্থাৎ এট নুন তখন হবে, স্বল্প গোধূলি, গোধূলি বেলাটা খুব স্বল্প সময়ের হয়ে থাকে, সেই সময়টাকে স্বল্প সময়কে বোঝাতে আমরা এট ডাস্ক ব্যবহার করে থাকি। আর নাইটের পূর্বে আমরা এট নাইট বসিয়ে থাকি। তাহলে আমরা এবার একটু উদাহরণের মাধ্যমে দেখি। দে স্টার্টেড দেয়ার জার্নি এট ডন, সকালবেলা তারা তাদের ভ্রমণ শুরু করেছিল। তাহলে দেখুন এখানে কিন্তু যদি এই ডন না বলে মর্নিং হতো তাহলে কিন্তু এরকম হতো, দে স্টার্টেড দেয়ার জার্নি ইন দ্য মর্নিং, তখন ইন দ্য মর্নিং ব্যবহার করতাম আমরা। কিন্তু এখানে ডন অর্থাৎ স্বল্প প্রভাত ব্যবহার করা হয়েছে, আর স্বল্প প্রভাত অর্থাৎ ডনের পূর্বে আমরা এট ব্যবহার করেছি। এই কারণে উই টেক আওয়ার লাঞ্চ এট নুন, দুপুরবেলায় আমরা লাঞ্চ খাই, এই নুনের পূর্বে কিন্তু আমরা এট ব্যবহার করেছি কারণ সেটা স্বল্প দুপুর। বার্ডস অ্যান্ড অ্যানিমেলস রিটার্ন হোম এট ডাস্ক, পশু পাখিরা গোধূলি বেলায় বাসায় ফিরে। দ্য ইভিনিং হলে ইন হতো, ইন দ্য ইভিনিং। উই ডোন্ট ওয়ার্ক এট নাইট, আমরা রাতে কাজ করি না। এট নাইট, নাইটের আগে আমরা সবসময় এট বসিয়ে থাকি, আর দিনের আগে কিন্তু বাই ডে ব্যবহার করি। যেমন উই ওয়ার্ক বাই ডে, আমরা কিন্তু দিনের আগে বাই ব্যবহার করেছি, কিন্তু নাইটের আগে এট নাইট ব্যবহার করে থাকি সাধারণত। তাহলে আমাদের ছন্দটা আবার একটু খেয়াল করুন। স্বল্প প্রভাত, স্বল্প দুপুর, স্বল্প গধূলি রাত, এদের আগে এট না দিলে যাবে মোদের জাত, অর্থাৎ এদের আগে এট না দিলে আমাদের জাত ঠিক থাকবে না, অর্থাৎ আমাদের ব্যবহারটা ভুল হয়ে যাবে। আমরা সামনের দিকে এগোই। কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের আগে এট বসিয়ে উত্তর লিখতে হয়। আবার ছন্দটি দেখুন। কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের আগে এট বসিয়ে উত্তর লিখতে হয়। যেমন এট ওয়ার্ক, ওয়ার্ক হলো কাজ, এট ওয়ার্ক আমরা ওয়ার্কের আগে এট ব্যবহার করি। স্টেশন, যেমন এট দ্য স্টেশন, স্টেশন বোঝালে আমরা এট ব্যবহার করি। বাসা বোঝালে বা পার্টি বোঝালে এট দ্য পার্টি, এট হোম এরকম আমরা ব্যবহার করে থাকি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোর পূর্বে আমরা এট ব্যবহার করি, যেমন এট স্কুল, এট কলেজ, এট ইউনিভার্সিটি এগুলো ব্যবহার করে থাকি। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি এবার। হি ইজ নাও এট ওয়ার্ক, সে এখন কাজে রয়েছে। লক্ষ্য করুন ওয়ার্কের আগে আমরা প্রিপজিশন হিসেবে এট ব্যবহার করেছি। মাই ফ্রেন্ড ওয়াজ ওয়েটিং এট দ্য স্টেশন, আমার বন্ধু স্টেশনে অপেক্ষা করছে। তাহলে দ্য স্টেশনের পূর্বে আমরা এট বসিয়েছি, কারণ আমরা জানি স্টেশনের পূর্বে এট বসাতে হয়, অর্থাৎ এট দ্য স্টেশন হয়। দে আর নাও এট দ্য পার্টি, তারা এখন পার্টিতে। তাহলে পার্টির পূর্বে এট বসে আমরা জানি, এই জন্য আমরা বসিয়েছি এট দ্য পার্টি। ইন দ্য ইভিনিং ইউ উইল গেট মি এট হোম, বিকেলবেলা তুমি আমাকে বাসায় পাবে। এই হোমের আগে আমরা কিন্তু এট বসিয়েছি। হার 3 চিলড্রেন আর এট স্কুল নাও, তার 3 সন্তান এখনো স্কুলে, তাহলে স্কুলের আগে আমরা এট বসিয়ে দিয়েছি। হি ওয়ার্কস এট এ লোকাল কলেজ, সে একটা লোকাল কলেজে কাজ করে। দেখুন এই কলেজের পূর্বে আমরা এট বসিয়েছি। শি ইজ ট্রাইং টু গেট এ জব এট দিস ইউনিভার্সিটি, সে এই ইউনিভার্সিটিতে একটা চাকরি পাওয়ার চেষ্টা করছে। তাহলে এই ইউনিভার্সিটির পূর্বে আমরা এট বসিয়ে দিলাম। ছন্দটি আবার একটু মনে রাখুন। কাজ, স্টেশন, পার্টি, বাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের আগে এট বসিয়ে উত্তর লিখতে হয়। আমরা সামনের দিকে এগোই। নানা উৎসবে বসে এট, আর নাম্বারেও এট, উইথ দিয়ে কাজ করো ভরাট করো ফ্যাট। কি অর্থ বোঝাচ্ছে দেখুন। নানান ধরনের যে ফেস্টিভ্যাল বা উৎসব, ঈদ উৎসব, দুর্গাপূজা উৎসব, এই ধরনের উৎসবের পূর্বে আমরা এট বসাবো সবসময়। আবার
যে কোনো নাম্বারে অর্থাৎ 20, 25, 30 এরকম কোনো নাম্বার অথবা কোনো পেজ নাম্বার অথবা কোনো রোডের নাম্বার, কোনো বাসাবাড়ির নাম্বার, এসব নাম্বারের পূর্বে আমরা অ্যাট বসাই। আর উইথ দিয়ে করো কাজ অর্থাৎ উইথ প্লাস অবজেক্ট, যেই অবজেক্ট দিয়ে অর্থাৎ যেই বস্তু দিয়ে আমরা কোনো কাজ সম্পাদন করি সেটার পূর্বে সাধারণত আমরা উইথ ব্যবহার করে থাকি। আর ভরাট করো প্যাট অর্থে অর্থাৎ যেই জিনিস দিয়ে আমরা প্যাট বোঝাই করি অথবা কোনো জিনিস বোঝাই করে থাকি সেই জিনিসের পূর্বে অর্থাৎ যেটাতে বোঝাই করি সেই জিনিসের পূর্বে আমরা উইথ ব্যবহার করে থাকি সাধারণত। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। উই এনজয় এ লট অ্যাট ঈদ। আমরা ঈদে অনেক আনন্দ করি। ঈদ হচ্ছে একটা ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের পূর্বে আমরা অ্যাট বসিয়ে দিলাম, কারণ আমরা তো জানি অ্যাট ফেস্টিভ্যাল বসে অর্থাৎ অ্যাট ঈদ, অ্যাট দুর্গাপূজা ইত্যাদি বসবে। কানাই গোজ টু হিজ ভিলেজ অ্যাট দুর্গাপূজা। কানাই দুর্গাপূজায় তার গ্রামে চলে যায়। প্লিজ ওপেন অ্যাট পেজ 29। তোমার বইয়ের 29 পেজ দয়া করে খোলো। তাহলে এই যে কোনো একটা নাম্বার, পেজ নাম্বার হতে পারে, অন্য কোনো নাম্বার হতে পারে, সেই নাম্বারটাকে বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করলাম। শিল্পী লিভস 27 ধানমন্ডি। শিল্পী ধানমন্ডির 27 নম্বরে থাকে। তাহলে এটা কিন্তু ধানমন্ডির 27 নম্বর, এটা একটা অ্যাড্রেস, মানে বাসাবাড়ির অ্যাড্রেস। সেই অ্যাড্রেসের নাম্বার ব্যবহার করা হয়েছে 27, আর সেই কারণেই আমরা এই অ্যাড্রেসের পূর্বে অ্যাট ব্যবহার করলাম যে শিল্পী ধানমন্ডির 27 নম্বরে থাকে। দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক। বৃদ্ধ লোকটি একটা লাঠি ভর করে হাঁটে। কোনো কিছু দিয়ে কাজ করা বোঝাতে যেই জিনিস দিয়ে কাজ করে সেই জিনিসের পূর্বে অর্থাৎ ওই অবজেক্টের পূর্বে আমরা উইথ ব্যবহার করে থাকি। এখানে কোন জিনিস দিয়ে হাঁটে? ওই স্টিক দিয়ে হাঁটে। এই স্টিকের পূর্বে আমরা উইথ এই কারণে ব্যবহার করেছি। হার বেলি ওয়াজ ফিল্ড উইথ রাইস। ওই যে ভরাট করো পেট একটা বলা আছে, তার পেট ভাত দিয়ে বোঝাইছিল। তাহলে কি দিয়ে বোঝাইছিল? ভাত দিয়ে। যেই জিনিস দিয়ে বোঝাই থাকে সেই জিনিসের পূর্বেই উইথ ব্যবহার করতে হয়। আমরা এখানে কি দিয়ে বোঝাই করেছিলাম? পেট, রাইস দিয়ে, এই জন্য রাইসের পূর্বে আমরা উইথ ব্যবহার করেছি। দ্য ডগ ওয়াজ বিটেন অর কিল্ড উইথ এ স্টিক। কুকুরটিকে পিটানো হয়েছিল বা মারা হয়েছিল একটি লাঠি দ্বারা। তাহলে কি দ্বারা পিটানো বা মারা হয়েছিল? লাঠি দ্বারা। এই কারণে স্টিকের পূর্বে আমরা উইথ ব্যবহার করেছি। শি রাইটস উইথ আ পেন। সে কলম দিয়ে লেখে। কি দিয়ে লেখার কাজটা সম্পাদন করে? কলম দিয়ে। সুতরাং এই কলমের পূর্বে আমরা উইথ ব্যবহার করেছি। তাহলে দেখুন আবার ছন্দটা আমরা একটু দেখে নেই। নানা উৎসবে বসে অ্যাট, আর নাম্বারেও অ্যাট, উইথ দিয়ে কাজ করো, ভরাট করো প্যাট। এবার আমরা পরেরটিতে চলে যাই। ব্যক্তির দ্বারা কাজ বোঝাতে বাই, পাশে বোঝাতেও বাই, আর সাধারণ যানবাহনেও তাই। আর্টিকেল সহ যানবাহনে অন, তবে ব্যক্তিগত যানবাহনে ইন বসাতে কোনো দোষ নাই। দেখুন সাধারণ যানবাহনও তাই, এখানে তাই বলতে আমরা বোঝাচ্ছি বাই। আবার যদি যানবাহনের পূর্বে আর্টিকেল থেকে থাকে এ এন দি, এই আর্টিকেল গুলো যদি থাকে তাহলে সেই যানবাহনের পূর্বে বাই না বসিয়ে আমরা অন বসাবো। আর যদি ব্যক্তিগত যানবাহন হয় তার পূর্বে আমরা ইন বসাবো। প্যাসিভ ভয়েসে যে পার্সনের দ্বারা, ব্যক্তির দ্বারা কাজটি সম্পাদন করা হলো সেই ব্যক্তির পূর্বে আমরা বাই বসিয়ে থাকি সাধারণত। আর পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করি, কোনো ব্যক্তির পাশে, বস্তুর পাশে, এরকম বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। আবার ট্রান্সপোর্টের পূর্বেও কিন্তু আমরা তাই, তাই মানে ওই বাই ব্যবহার করি, অর্থাৎ কোন ট্রান্সপোর্ট, সাধারণ ট্রান্সপোর্ট বোঝাতে, পাবলিক ট্রান্সপোর্ট, এগুলো পূর্বে আমরা বাই ব্যবহার করে থাকি। আর ওই পাবলিক ট্রান্সপোর্টের পূর্বেই যদি আবার আর্টিকেল ব্যবহার করা থাকে তাহলে কিন্তু আমরা অন ব্যবহার করব। আর যদি সেই ট্রান্সপোর্ট গুলো পার্সোনাল হয়ে থাকে তাহলে সেই পার্সোনাল ট্রান্সপোর্টের পূর্বে আমরা ইন বসাবো। এবং সেই পার্সোনাল ট্রান্সপোর্টে আর্টিকেল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সেই পার্সোনাল ট্রান্সপোর্টে সবসময় আমরা ইন বসাবো। আমরা এবার একটু উদাহরণের মাধ্যমে দেখি। ফুটবল ওয়াজ প্লেড বাই রাকিব। ফুটবল খেলা হয়েছিল রাকিব কর্তৃক। এটি একটি প্যাসিভ ভয়েস। ফুটবল খেলা হয়েছিল কার কর্তৃক? রাকিব কর্তৃক। অর্থাৎ ফুটবল খেলার কাজটা সম্পাদিত হয়েছিল রাকিব কর্তৃক। তাহলে যার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছিল সে হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এখানে রাকিব হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টের পূর্বে আমরা এখানে বাই বসিয়েছি। আমরা এই জন্য বলেছি প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট বসে, মানে বাই প্লাস পার্সন বসে। এই পার্সন হলো রাকিব, রাকিবের পূর্বেই আমরা বাই বসিয়ে দিলাম। নিশি স্যাট বাই দ্য চেয়ারম্যান। নিশি চেয়ারম্যানের পাশে বসেছিল। কারো পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। চেয়ারম্যানের পূর্বে বাই বসিয়েছি কেন? কারণ চেয়ারম্যানের পাশে বসেছিল। কে বসেছিল? নিশি। এই পাশে বসা অর্থে আমরা
সিট বাই থেকে past tense sat by, এই জন্য বাই প্রিপজিশন ব্যবহার করেছি। দ্য কলেজ ইজ বাই দ্য পোস্ট অফিস, কলেজটি পোস্ট অফিসের পাশে অবস্থিত। তাহলে এই পোস্ট অফিসের পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে আমরা এখানে বাই ব্যবহার করলাম। দে ওয়েন্ট টু জামালপুর বাই ট্রেন, তারা জামালপুর গিয়েছিল ট্রেনে। ট্রেন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এই পাবলিক ট্রান্সপোর্টে আমরা বাই ব্যবহার করলাম, কারণ এখানে বলা আছে সাধারণ যানবাহনও তাই, তাই বলতে আমরা এখানে বোঝাচ্ছি বাই। তাহলে এই যে সাধারণ যানবাহন যে ট্রেন, ট্রেনের পূর্বে আমরা ব্যবহার করলাম বাই, কারণ সেটা পাবলিক ট্রান্সপোর্ট তাই। উই হ্যাড জার্নি বাই বোট, আমরা নৌকা ভ্রমণ করেছিলাম। নৌকা এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট, এই জন্য তার পূর্বে আমরা বাই বসিয়েছি। সুমিত ওয়েন্ট টু চিটাগং বাই প্লেন, সুমিত প্লেনে করে চিটাগং গিয়েছিল। প্লেন হচ্ছে একটা পাবলিক ট্রান্সপোর্ট এবং সেই পাবলিক ট্রান্সপোর্টের পূর্বে আমরা বাই বসিয়ে দিয়েছি এই কারণে। হামিদ উইল গো হিয়ার অন দ্য ট্রেন, এখানে কিন্তু ট্রেনের পূর্বে অর্থাৎ এই পাবলিক ট্রান্সপোর্টের পূর্বে আমরা বাই বসিয়েছি, কিন্তু এখানে ট্রেনের পূর্বে আমরা অন বসিয়েছি। কেন? দেখুন ট্রেনের পূর্বে কিন্তু আর্টিকেল রয়েছে, এই জন্য আমাদের ছন্দে বলা ছিল আর্টিকেল সহ যানবাহনে অন, অর্থাৎ এই ট্রেন কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট, কিন্তু তার আগে আর্টিকেল রয়েছে, দ্য ট্রেন হয়েছে এখানে, আর দ্য ট্রেন হওয়ার কারণে আমরা বাইয়ের পরিবর্তে অন বসিয়েছি। হি গোজ টু স্কুল অন এ রিক্সা, সে রিক্সা যোগে স্কুলে যায়। তাহলে রিক্সা কিন্তু একটা পাবলিক ট্রান্সপোর্ট এবং তার আগে আবার আর্টিকেল রয়েছে, এই কারণে আমরা এই রিক্সার পূর্বে বাইনা দিয়ে অন দিয়েছি। শি কেম টু দ্য মিটিং ইন এ কার, সে একটা গাড়িতে মিটিং এ এসেছিল। এখানে কিন্তু অন বসে নাই বা বাই বসে নাই, কেন? এ কার অথবা এ ট্যাক্সি, তাহলে ট্যাক্সি ক্যাব বা কার এইগুলো পাবলিক ট্রান্সপোর্ট হলেও সেটা যখন ভাড়া করা হয় তখন কিন্তু সেটা ব্যক্তিগত হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ সে কোনো একটা ট্যাক্সি ক্যাবে বা গাড়িতে করে মিটিং এসেছিল। এই ব্যক্তিগত ট্রান্সপোর্টের পূর্বে আমরা ইন দিয়েছি, এখানে কিন্তু অন বা বাই হবে না। দ্য প্রাইম মিনিস্টার ওয়েন্ট দেয়ার ইন এ হেলিকপ্টার, প্রাইম মিনিস্টার হেলিকপ্টারে সেখানে গিয়েছিল। লক্ষ্য করুন এখানে কিন্তু হেলিকপ্টার পাবলিক ট্রান্সপোর্ট, আর তার আগে এ আছে, এ থাকলে তো অন হওয়ার কথা, এখানে বলা আছে আর্টিকেল থাকলে অন হয়, কিন্তু হবে না, কারণ সেটা প্রাইভেট কারের মতো, প্রাইভেট প্লেন বা হেলিকপ্টারের মতো ব্যবহার করা হয়। আর এরকম প্রাইভেট বলেই অর্থাৎ ব্যক্তিগত বলেই এখানে ইন ব্যবহার করা হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার ওয়েন্ট দেয়ার ইন হেলিকপ্টার, প্রাইম মিনিস্টার সেখানে হেলিকপ্টারে করে গিয়েছিল। এই হেলিকপ্টারটা তখন পার্সোনাল ট্রান্সপোর্ট হিসেবে কাউন্ট করা হয়েছে। শি কুড নট রিসিভ ইউর কল হোয়াইল শি ওয়াজ ইন এ ট্যাক্সি, সে তোমার কলটি রিসিভ করতে পারে নাই যখন সে ট্যাক্সি ক্যাবে যাচ্ছিল। তাহলে ট্যাক্সি ক্যাব কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট, কিন্তু এই ট্যাক্সি ক্যাব আমরা ব্যক্তিগত কাজে ভাড়ায় ব্যবহার করে থাকি, আর যখন আমরা সেটা ভাড়া নেই তখন কিন্তু সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্সি ক্যাব ব্যবহার করছি ততক্ষণ পর্যন্ত ট্যাক্সি ক্যাবটা আমার, অর্থাৎ সেটা পার্সোনাল প্রাইভেট, এই কারণেই ট্যাক্সি ক্যাবে ইন ব্যবহার করা হয়। আশা করা যায় এই পার্থক্যগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আবার আমরা একটু ছন্দ দেখে নেই। ব্যক্তির দ্বারা কাজ বোঝাতে বাই, পাশে বোঝাতেও বাই, আর সাধারণ যানবাহনেও তাই। আর্টিকেল সহ যানবাহনে অন, তবে ব্যক্তিগত যানবাহনে ইন বসাতে কোনো দোষ নাই। এখানে সাধারণ যানবাহনও তাই, কিন্তু পার্সোনাল যানবাহনে ইন বসাতে কোনো দোষ নাই। পার্সোনাল যানবাহনে কিন্তু ইন বসাতে হবে, তবে আর্টিকেল সহ পাবলিক ট্রান্সপোর্টে আবার অন বসাতে হবে। আশা করা যায় পার্থক্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে এগোই। ছোট জায়গায় অ্যাট আর বড় জায়গায় ইন বসাতে হয়, এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। লক্ষ্য করুন অ্যাট স্মল প্লেস, অ্যাট আমরা কোথায় বসাই? স্মল প্লেসের পূর্বে। ইন বিগ প্লেস, বিগ প্লেসের পূর্বে আমরা ইন বসাই, অর্থাৎ বড় জায়গায় আমরা ইন বসাই আর ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট বসিয়ে থাকি। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। সোহাগ লিভস এট জিগাতলা ইন ঢাকা, সোহাগ ঢাকার জিগাতলায় বসবাস করে। লক্ষ্য করুন ঢাকা হচ্ছে বড় একটা জায়গা, এই জন্য তার পূর্বে আমরা ইন বসিয়েছি, আর জিগাতলা হচ্ছে ছোট একটি জায়গা, এই জন্য আমরা তার পূর্বে অ্যাট বসিয়েছি। সুমি লিভড অ্যাট হাটহাজারী ইন চিটাগং, সুমি চিটাগং এর হাটহাজারীতে বসবাস করে। চিটাগং হচ্ছে বড় জায়গা, এই জন্য তার পূর্বে ইন বসিয়েছি, আর হাটহাজারী হচ্ছে চিটাগং এর আন্ডারে একটি ছোট জায়গা, এই কারণে ওই ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট বসিয়েছি। হিজ প্যারেন্টস লিভ অ্যাট ভাঙ্গা ইন ফরিদপুর, ফরিদপুর হচ্ছে বড় একটা টাউন, এই বড় টাউনের পূর্বে আমরা ইন বসিয়েছি।
আর ওই ফরিদপুর ডিস্ট্রিক্টের আন্ডারেই ছোট একটি জায়গা হচ্ছে ভাঙ্গা। আর সেই কারণেই ভাঙ্গা একটা থানা হওয়াতে অত ছোট জায়গা হওয়াতে তার পূর্বে আমরা অ্যাড বসিয়েছি। রিকি লিভস ইন এ রুম অ্যাট পান্থপথ ইন ঢাকা। এটা কিন্তু একটু কঠিন, লক্ষ্য করুন। রিকি ঢাকার পান্থপথের একটি ছোট রুমে বসবাস করে। ঢাকা একটি বড় শহর, এই বড় জায়গাটার পূর্বে আমরা ইন বসিয়েছি, যেটা আমরা গতানুগতিক ভাবেই দেখে এসেছি। কিন্তু ওই ঢাকা শহরের আন্ডারেই ছোট একটি জায়গা হচ্ছে পান্থপথ। তাহলে এই পান্থপথ বা শাহবাগ এরকম কোনো ছোট জায়গার পূর্বে আমরা অ্যাড বসালাম, এখানে আমাদের কোনো আপত্তি নেই। তবে ইন এ রুম, একটা রুমে বসবাস করে, এটার পূর্বে কেন আমরা ইন বসালাম? মনে রাখবেন, একেবারে ছোট একটি জায়গা, কোনো একটা রুমে, কোনো একটা বাসায় আছে, যেমন সে একটি বাসায় বসবাস করছে। হি লিভস ইন এ হাউস। এই যে ইন এ হাউস, ইন এ রুম, এরকম একেবারে ছোট জায়গায় যার মধ্যে তিনি বসবাস করছেন বা আছেন, এইরকম অর্থে হলো এই ছোট জায়গার পূর্বে আমরা ইন ব্যবহার করি। তুলনামূলক ছোট জায়গাতে স্বাভাবিকভাবে আমরা অ্যাড ব্যবহার করি, আর একেবারে বড় জায়গায় আমরা ইন ব্যবহার করি। তাই লক্ষ্য করুন, একেবারে বড় জায়গায় ইন, আবার একেবারে ছোট জায়গায়, যেই জায়গাতে, যেই অফিসে, যেই বাসায় বা যেই রুমের মধ্যে সে আছে, সেরকম ছোট জায়গা, রুম, বাসা বোঝাতে আমরা তার পূর্বে ইন ব্যবহার করে থাকি। আর নর্মালি বড় জায়গার তুলনায় তুলনামূলক ছোট জায়গা বোঝাতে, যেমন পান্থপথ, শাহবাগ, জিগাতলা, এই ধরনের ছোট জায়গার পূর্বে আমরা সবসময় অ্যাড বসিয়ে থাকি। আশা করা যায় বুঝতে পেরেছেন। আমরা সামনে এগোই। বাইরে থেকে ভিতরে ইন দিয়ে ঢুকো, ভিতর থেকে বাইরে যেতে আউট অফ ফুকো। কি অর্থ বোঝাচ্ছে দেখুন, ফ্রম আউটসাইড টু ইনসাইড, অর্থাৎ বাইরে থেকে আপনি যখন কোন ইনসাইডে ভিতরের দিকে ঢুকবেন, তখন কিন্তু ইনটু দিয়ে আমাদের ঢুকতে হবে। অর্থাৎ ওই ভিতরের ঢোকার জন্য যে রুমটা বা কোনো কিছু জায়গার নাম ব্যবহার করা হবে, সেটার পূর্বে আমরা ইনটু ব্যবহার করব। আর ভিতর থেকে যখন আমরা বাইরে যাব, এখানে বলা আছে ভিতর থেকে বাইরে যেতে আউট অফ ফুকো, অর্থাৎ সেখানে আউট অফ ব্যবহার করতে হবে। তবে মনে রাখতে হবে, এটি কিন্তু গতিশীল বা চলমান থাকতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। শি ওয়েন্ট ইনটু দ্য রুম। সে বাইরে থেকে এসে রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের ভিতর ঢোকাটা ছিল গতিশীল, এই কারণে আমরা এই রুমের পূর্বে যেখানে ঢুকলো সেটার পূর্বে আমরা ইনটু ব্যবহার করেছি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যদি আমরা এরকম বলতাম she lives in the room অথবা she stays in the room, সে এই রুমে থাকে বা এই রুমে বসবাস করে, তখন কিন্তু আমরা ইন ব্যবহার করতাম। কেন? কারণ সে এই রুমে বসবাস করে, এই রুমের মধ্যে বোঝাতে, কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা আগে শিখে এসেছি ইন বসে। কিন্তু এখানে কিন্তু গতিশীল, অর্থাৎ বাইরে থেকে এসে ভিতরে ঢুকলো, এই ঢুকার সময় যে গতি ছিল, সেই গতি থাকার কারণে আমরা ইনটু ব্যবহার করলাম। she poured water into the jug, সে জগে পানি ঢাললো, অর্থাৎ পানিটা বাইরে থেকে জগের মধ্যে ঢালা, এই গতি আছে বলেই এটাকে জগের পূর্বে আমরা ইনটু ব্যবহার করেছি। কিন্তু যদি এমন হতো there was water in the jug, তখন কিন্তু আমরা ইনটুর পরিবর্তে ইন ব্যবহার করতাম। কেন? ওই জগের মধ্যে আগে থেকে পানি আছে, কোনো কিছুর মধ্যে থাকা অর্থে আমরা ইন ব্যবহার করে থাকি। শিমলা ডাইভড ইনটু দ্য ওয়াটার, শিমলা পানির মধ্যে লাফ দিয়ে পড়লো, অর্থাৎ ডুব দিল। তাহলে শিমলা উপর থেকে লাফ দিয়ে পড়লো, তাহলে এখানে গতিশীল বোঝাচ্ছে বলে আমরা ইনটু ব্যবহার করেছি। কিন্তু যদি এরকম ব্যবহার করা হয়তো শিমলা ওয়াজ সুইমিং অন দ্য ওয়াটার, শিমলা পানির সারফেস লেভেলে অর্থাৎ উপরিভাগে সাঁতার কাটছে, যদি এমন বোঝায় তাহলে কিন্তু আমরা অন ব্যবহার করব। শিমলা ওয়াজ সুইমিং অন দ্য ওয়াটার, অর্থাৎ পানির উপরে, অর্থাৎ সারফেস ভাগে সারা বডিটা টান টান হয়ে শটান হয়ে শুয়ে পানির উপরিভাগে যখন সাঁতার কাটছে, তখন হলো অন ব্যবহার করব আমরা। আবার দেখুন, শিমলা ওয়াজ সুইমিং ইন দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার কখন ব্যবহার করি? যখন উপরিভাগে না হয় পানির মধ্যে ডুব দিয়ে, ভিতর দিয়ে পানির মধ্যে দিয়ে সাঁতার কাটছে, তখন কিন্তু আমরা ইন ব্যবহার করি। এই জন্য আমরা ব্যবহার করেছি তখন শিমলা ওয়াজ সুইমিং ইন দ্য ওয়াটার, যখন পানির মধ্যে সাঁতার কাটছে। আশা করা যায় পার্থক্যগুলো ভালো করে বুঝতে পেরেছেন। রাজন কেম আউট অফ দ্য ক্লাসরুম, রাজন ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসলো, অর্থাৎ ভিতর থেকে বাইরে আসলো, ফ্রম ইনসাইড টু আউটসাইড। তাহলে ভিতর থেকে বাইরে আসা এবং গতিশীলতা বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করে থাকি। হি ওয়াজ গোয়িং আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে চলে গেল। তাহলে রুমের ভিতর থেকে যখন বাইরে গেল, এরকম গতিশীলতা বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করে থাকি। আশা করা যায় ভালো করে বুঝতে পেরেছেন। মনে রাখবেন, বাইরে থেকে ভিতরে ইনটু দিয়ে ঢুকো, ভিতর থেকে বাইরে যেতে আউট অফ ফুকো। ছন্দটা মনে রাখলে ভালো করবেন। আমরা পরেরটিতে চলে যাই। কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলে, যার শুরু বা শেষ আছে, সিন্স বসে তার পাশে। কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলে, যার শুরু বা শেষ নাই, তার জন্য ফর বসিয়ে অনেক মজা পাই।
লক্ষ্য করুন, এই নির্দিষ্ট শুরু বা শেষ আছে এরকম কোনো নির্দিষ্ট টাইমকে বলে পয়েন্ট অফ টাইম। ওই টাইম ধরে যখন কোনো কাজ চলতে থাকে তখন ওই পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা সিন্স ব্যবহার করে থাকি। আর নির্দিষ্ট সময় কিন্তু যার শুরু বা শেষ নাই এরকম টাইমকে বলা হয় পিরিয়ড অফ টাইম। আর পিরিয়ড অফ টাইম ধরে কোনো কাজ চলতে থাকলে সেই টাইমের পূর্বে আমরা ফর ব্যবহার করে থাকি। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয়ে নেই। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। এই সোমবারের কি নির্দিষ্ট শুরু বা শেষ আছে টাইমটার? হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট শুরু বা শেষ আছে। কারণ সোমবার এটা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে। সোমবার বলতে আমরা রবিবার বোঝাবো না, অর্থাৎ নির্দিষ্ট সময় থেকেই সে শুরু হয়েছে সোমবারটা। তাহলে সোমবার হচ্ছে এমন একটা সময় যার নির্দিষ্ট শুরু বা শেষ রয়েছে। এই কারণেই সোমবার হচ্ছে এই যে লাস্ট, মানডে লাস্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম। এই পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা সিন্স বসালাম। আবার দেখুন, she has been writing for 3 hours. সে 3 ঘন্টা যাবত লিখছে। এখানে আবার লক্ষ্য করুন, কত ঘন্টা যাবত লিখছে? 3 ঘন্টা। এই 3 ঘন্টার কি কোনো শুরু বা শেষ আছে? নেই। তাহলে এই 3 ঘন্টা কি পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? অবশ্যই সেটা পিরিয়ড অফ টাইম। আমরা পিরিয়ড অফ টাইম কাকে বলি? যেই টাইমটা, অর্থাৎ এই 3 ঘন্টার নির্দিষ্ট শুরু অথবা শেষ নেই। এই 3 ঘন্টা বলতে কি আমরা সকাল 7টা থেকে শুরু হয়েছে বিকাল 4টে বা 3টে শেষ হবে এরকম কোনো টাইমকে বুঝি? না। সুতরাং এই 3 ঘন্টা হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা পিরিয়ড কিন্তু যার শুরু বা শেষ নেই। এই কারণে এই 3 আওয়ার্স হচ্ছে পিরিয়ড অফ টাইম। আর এই পিরিয়ড অফ টাইম ধরে কোনো কাজ চলতে থাকলে তার পূর্বে আমরা ফর ব্যবহার করে থাকি। এই জন্য সে 3 ঘন্টা যাবত লিখছে, এই 3 ঘন্টার পূর্বে আমরা ফর ব্যবহার করেছি। এখানে কিন্তু সিন্স ব্যবহার করা যাবে না। কিন্তু সে সকাল 7টা থেকে লিখছে এরকম হলে কিন্তু সিন্স 7 o'clock এরকম ব্যবহার করতাম, তখন সিন্স ব্যবহার করতাম। আমরা অন্য উদাহরণ দেখি। They had been in Dubai since 2003. 2003 সাল থেকে তারা দুবাইতে ছিল। 2003 সাল হচ্ছে এমন একটা সময় যার নির্দিষ্ট শুরু বা শেষ রয়েছে। 2003 সাল বলতে তো আমরা 2001 সালকে বোঝাবো না বা 2005 সালকে বোঝানো সম্ভব না। 2003 তার মানে পয়েন্ট অফ টাইম। আর এই পয়েন্ট অফ টাইম থেকে কোনো কাজ চলছে বোঝাতে আমরা পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স ব্যবহার করলাম। আমিনুল had been living in কুমিল্লা for 25 years. আমিনুল 25 বছর যাবত কুমিল্লাতে বসবাস করছিল। এই 25 ইয়ার্স এর কি নির্দিষ্ট শুরু বা শেষ আছে? না। 25 বছর কত সাল থেকে শুরু হয়েছে, কত সালে শেষ হয়েছে এরকম কোনো কিছু বলা নেই। সুতরাং এই 25 ইয়ার্স হচ্ছে পিরিয়ড অফ টাইম। যেমন 3 আওয়ার্স পিরিয়ড অফ টাইম, 5 মিনিটস পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইম ধরে কোনো কাজ চলতে থাকলে আমরা তার পূর্বে ফর ব্যবহার করে থাকি। আবার দেখুন, লিমা হ্যাজ বিন ইন দিস পোস্ট সিন্স 22 অগাস্ট 2018. 2018 সালের অগাস্টের 22 তারিখ থেকে লিমা এই পোস্টে রয়েছে, অর্থাৎ এই একই পদে রয়েছে। তাহলে এটি কিন্তু 22 অগাস্ট 2018 সালের, এটা নির্দিষ্ট একটা সময়, পয়েন্ট অফ টাইম। আর এই পয়েন্ট অফ টাইম থেকে সে একই পোস্টে আছে, এই জন্য এই পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা সিন্স ব্যবহার করেছি। পরেরটা দেখুন, নুসরাত ইজ ইন দ্য সেম পজিশন ফর 14 ইয়ার্স. নুসরাত 14 বছর যাবত একই পজিশনে অর্থাৎ একই পোস্টে আছে, একই পোস্টে চাকরি করছে। তাহলে এখানে 14 বছর যেটা বলা হয়েছে, এই 14 বছর হচ্ছে পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। কারণ কি? কারণ এই 14 বছর কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এরকম কোনো সুনির্দিষ্ট শুরু বা শেষ নেই এই টাইমটার। এই কারণে এই 14 বছর 5 মিনিট 10 ঘন্টা এইগুলো হচ্ছে পিরিয়ড অফ টাইম। আর এই পিরিয়ড অফ টাইম যাবত কোনো কাজ চলতে থাকলে তার পূর্বে আমরা ফর ব্যবহার করি। এই কারণে আমরা 14 বছরের পূর্বে এখানে ফর ব্যবহার করেছি। তাহলে পয়েন্ট অফ টাইম যার নির্দিষ্ট শুরু বা শেষ আছে এরকম টাইম ধরে যখন কোনো কাজ চলতে থাকে তখন তার পূর্বে আমরা সিন্স ব্যবহার করি। আর পিরিয়ড অফ টাইম ধরে কোনো কাজ চলতে থাকলে আমরা ফর ব্যবহার করে থাকি। একটু ছন্দটা আবার দেখে নিন। কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলে যার শুরু বা শেষ আছে, সিন্স বসে তার পাশে। কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলে যার শুরু বা শেষ নাই, তার জন্য ফর বসিয়ে অনেক মজা পাই। ছন্দটি মনে রাখতে পারলে আশা করা যায় ভালো করবেন। আমরা সামনে এগোই। করতে হবে কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে যার শুরু বা শেষ আছে, বাই বসে তার পাশে। করতে হবে কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে যার শুরু বা শেষ নাই, তার জন্য ওই দিনকেই খুঁজে পাই। লক্ষ্য করুন, এখানে আমরা আগে যেটা শিখে আসলাম সেটাই কিন্তু পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম, কিন্তু এখানে একটু ভিন্ন মাত্রার। পয়েন্ট অফ টাইম বলতে তো আমরা বুঝাই নির্দিষ্ট একটা টাইম যার শুরু বা শেষ আছে। কোন কাজ ওই টাইমের মধ্যে শেষ করে ফেলতে হবে, যেমন বিকাল 5টার মধ্যে শেষ করে ফেলতে হবে। ওই টাইমের মধ্যে যখন কাজটা শেষ করতে হবে তখন তার পূর্বে আমরা বাই বসাবো, বাই 3 PM। আবার
3 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে। 3 ঘন্টা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ওই টাইমের মধ্যে পিরিয়ড অফ টাইমের মধ্যে শেষ করতে হবে, এরকম বোঝাতে আমরা উইদিন ব্যবহার করব। অর্থাৎ উইদিন 3 আওয়ার্স, উইদিন 5 মিনিটস, উইদিন 2 ইয়ার্স, এরকম ব্যবহার করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। I have finished reading the book by 3 p.m. today. 3 p.m. হচ্ছে পয়েন্ট অফ টাইম। এই 3 p.m. এর মধ্যেই আজকে আমি বইটি পড়া শেষ করব। পয়েন্ট অফ টাইমের মধ্যে শেষ করা বোঝাতে আমরা তার পূর্বে বাই ব্যবহার করেছি। যেমন দেখুন আরেকটা, he had to finish the work within 2 hours. তাকে ওই কাজটি 2 ঘন্টার মধ্যে শেষ করতে হয়েছিল। তাহলে 2 ঘন্টার নির্দিষ্ট শুরু বা শেষ নেই, এটা একটা পিরিয়ড অফ টাইম, আর ওই পিরিয়ড অফ টাইমের মধ্যে কাজটি করতে হয়েছিল, এরকম অর্থে আমরা উইদিন ব্যবহার করেছি, উইদিন 2 আওয়ার্স। She reached the Himalayas within 3 months and 8 days. সে 3 মাস 8 দিনের মধ্যেই হিমালয় পৌঁছে গিয়েছিল। 3 মাস 8 দিন কিন্তু পিরিয়ড অফ টাইম, এই জন্য ওই টাইমের মধ্যেই সে কোনো কাজ করেছিল, অর্থাৎ হিমালয় পৌঁছে গিয়েছিল, এই অর্থে আমরা উইদিন ব্যবহার করেছি। তারপরে দেখুন, could you complete the project by 1st January 2021? 2021 সালের জানুয়ারির 1 তারিখের মধ্যে আপনি কি প্রজেক্টটি শেষ করতে পারবেন? তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, যেই পয়েন্ট অফ টাইমের মধ্যেই প্রজেক্টটি শেষ করার কথা বলা হয়েছে, ওই টাইমের মধ্যে কাজটি শেষ করতে হবে, এরকম বোঝাতে ওই পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা বাই ব্যবহার করেছি। তাহলে আশা করা যায় খুব ভালো বুঝেছেন, আর ছন্দগুলো একটু মনে রাখবেন। আর টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।